আসসালামু আলাইকুম। মহাবিশ্ব সম্পর্কে কে না জানতে চায়? যদি আপনি মহাবিশ্ব সম্পর্কে জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। চলুন একবার শুরু করা যাক। যদি শুনেন দেখবেন যে আপনি কোনোদিন মহাবিশ্ব সম্পর্কে শুনেন নাই। চলুন বিস্তারিত। মহাবিশ্ব হলো অসীম স্থানকাল এবং তাতে যা কিছু আছে সবকিছুর সম্মিলিত রূপ। এর মধ্যে অন্তর্ভুক্ত যেকোনো ধরনের অস্তিত্ব, মৌলিক ক্রিয়া, বিক্রিয়া, দ্রুত প্রক্রিয়া, দ্রুত দ্রবক এবং সেগুলোকে যেসব কাঠামো তৈরি করে যেমন অতিপারমাণবিক কণা থেকে শুরু করে বিশাল ছায়াপথ। প্রচলিত বিগ ব্যাং অনুযায়ী প্রায় 13.787 বিলিয়ন বছর আগে স্থানান্তরের উদ্ভব এবং তখন থেকেই মহাবিশ্ব প্রসারিত হতে থাকে। আজ যতটুকু পর্যবেক্ষণ করা সম্ভব তার ব্যাস প্রায় 93 বিলিয়ন আকর্ষণ বর্ষ। তবে মহাবিশ্বের পুরো আকার যদি থেকে থাকে সম্পর্কে আমরা অজ্ঞ, যা আজও জানতে পারিনি। চলুন বিস্তারিত। মহাবিশ্ব সম্পর্কে সর্বপ্রথম ধারণাগুলো এসেছিল প্রাচীন গ্রিক এবং ভারতীয় দার্শনিক থেকে। তাদের মহাজাগতিক মডেলগুলোতে পৃথিবীর কেন্দ্রে স্থাপন করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী জুড়ে সূক্ষ্ম বিজ্ঞানীদের পর্যবেক্ষণের ফলে নিকোলাস কোপারনিকাস সূর্যকেন্দ্রিক মডেল তৈরি করেন, সেখানে সূর্য সৌরজগতের কেন্দ্র অবস্থিত। বিশ্বনীল মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করার সময় আইজ্যাক নিউটন কোপারনিকাসের কাজের উপর ভিত্তি করে এগিয়েছিলেন, যেমন করেছিলেন জোহানেস কেপলারের গণের গতির সূত্র এবং টাইকো ব্রাহের পর্যবেক্ষণগুলোর উপর। আরও উন্নত পর্যবেক্ষণের ফলে জানা যায় সূর্য আকাশগঙ্গার কয়েকশ বিলিয়ন তারার মধ্যে একটি মাত্র। এমন পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব আকাশগঙ্গার মতোই আরও কয়েকশ বিলিয়ন ছায়াপথ রয়েছে। একটি গ্যালাক্সির অধিকাংশ তারাই গ্রহ-সমুদ্র ধারণা করে। মহাবিশ্বের সবচেয়ে বড় স্কেল গ্যালাক্সিগুলো দূষণভাবে সকল দিকে সমানভাবে বিতরণ করা হয়েছে। এর অর্থ মহাবিশ্বের যেকোনো কিনা বা কেন্দ্র নেই। ছোট স্কেল গ্যালাক্সিগুলোর ক্লাস্টিক এবং সুপারক্লাস্টিক বিন্যস্ত এবং মহাশূন্যতে বিশাল ফিলামেন্ট এবং শূন্যতা তৈরি করে ফেনাতে মতো বিশাল কাঠামো তৈরি করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকের আবিষ্কারগুলো থেকে জানা যায় যে মহাবিশ্বের একটি শুরু ছিল এবং তার প্রসার সেই সময় থেকে হচ্ছে। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মূলত সেই শক্তি এবং পদার্থ উপস্থিত ছিল মহাবিশ্বের প্রসারণের সাথে সাথে কম গণ হয়েছে। মাত্র 10 থেকে 32 সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব তাৎক্ষণিক প্রসারিত, যাকে ইউনেস্কো স্পেস বলা হয়। এরপর 4টি মৌলিক শক্তি পৃথক হয়ে যার মধ্যে মহাবিশ্ব ধীরে ধীরে শক্তিশীল হয়ে থাকে এবং প্রসারিত হতে থাকে। এর ফলে প্রথম পরমাণবিক কণা এবং সাধারণ পরমাণু তৈরি হতে শুরু করে। হাইড্রোজেন এবং হিলিয়ামের বিশাল মেঘ ধীরে ধীরে ঘনীভূত হয়ে সেই সব স্থানে প্রথম গ্যালাক্সি, তারা এবং বর্তমানে আমরা যা যা দেখি তৈরি করে। পদার্থ এবং আলোর উপর মহাকর্ষের প্রভাব পদার্থ এবং আলোর মহাকর্ষভাবে পর্যালোচনা করে জানা যায় মহাবিশ্বে দৃশ্যমান বস্তুর চেয়ে অনেক বেশি পদার্থ রয়েছে, তারা ছায়াপথ, নীহারিকা এবং অন্তরীক্ষণিক গ্যাস ইত্যাদি। এমন অদৃশ্য পদার্থ বলা হয় ডার্ক ম্যাটার। ডার্ক বলতে বোঝায় এর সম্পর্কে আমাদের পরোক্ষ প্রমাণ আছে, কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। এই ডার্ক ম্যাটার সৃষ্টি হয় বাকি মহাবিশ্ব থেকে, যাদের এবং ফিলামেন্ট শূন্যতার ফেনার মতো কাঠামো তৈরি থেকে অন্যান্য পদার্থকে দৃশ্যমান কাঠামো গঠন করতে সহায়তা করে। মডেল হলো বর্তমান মহাবিশ্বের সবচেয়ে স্বীকৃত মডেল। এটি বলে যে মহাবিশ্বের প্রায় 69.2% প্লাস 1 × 1% ভর শক্তি হলো ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের তাৎক্ষণিক প্রসারের জন্য দায়ী, এবং প্রায় 25.8% প্লাস 1 × 1 হলো ডার্ক ম্যাটার। সাধারণ পদার্থ মহাবিশ্বের মাত্র 4.78%, তারা গ্রহ এবং দৃশ্যমান গ্যাস মেঘ সাধারণ পদার্থের প্রায় 6% গঠিত করে। মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক অনুমান রয়েছে। এমন বলা হয় বিগ ব্যাংয়ের আগে কি ছিল। অনেক পদার্থবিজ্ঞান ও দার্শনিক এসব বিষয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকেন, কারণ তারা মনে করেন সেই অধিক অবস্থা সম্পর্কে তথ্য কখনো পাওয়া সম্ভব না। কিছু পদার্থবিজ্ঞান বহু বিশ্বের মাল্টিভার্সের হাইপোথিসিস
টুলের ধরনের, যেখানে আমাদের এই মহাবিশ্ব অনেকগুলো মহাবিশ্ব একটি। আজ ছিল আজকে রিসেটের পিছনে আপনাকে স্বাগতম। যতটুকু দেখেছেন মহাবিশ্ব সম্পর্কে এতটুকুই বিস্তারিত বলেছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। পরবর্তী রিসেটের জন্য আপনাকে ওয়েলকাম।